প্রত্যেক ছাত্রছাত্রী অবশ্যই একথা জানো যে আমি যখন কোনো বিষয়বস্তু নিয়ে ভিডিও করতে শুরু করি, আমি চেষ্টা করি সেই বিষয়বস্তুটা যাতে তোমাদের পুঙ্খানুপুঙ্খ বা যতটা সম্ভব ব্যক্ত করার বা ব্যাখ্যা করার সেইটা জানাবার চেষ্টা করি। এই প্রসঙ্গে বলি, আজকের যে পাঠ্য নিয়ে আমি আলোচনা করব সেই পাঠ্যের নাম ডোমের চিতা। সেটি একটি গল্প। সেই গল্পটি রচয়িতা রমেশচন্দ্র সেন। গল্পখানি আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন করানো হয়। তাই ছাত্রছাত্রীদের কাছে এর প্রশ্ন সম্পর্কে আমি কাহিনীর থেকেও বেশি করে আলোচনা করবার চেষ্টা করব। এর প্রশ্ন কি হওয়া উচিত বা তাই থেকে তোমাদের উত্তর কেমনভাবে তোমরা গঠন করবে বা তৈরি করবে সেই সম্পর্কে আমি বিস্তৃত বিবরণ দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলি, এর যে নামটি রয়েছে ডোমের চিতা, অর্থাৎ ডোম কারা। এই ডোম প্রসঙ্গে বলতে গিয়ে যদি কারোর অন্তরে কোনো স্পর্শ করে যায় কোনো কথা আমার, তার কাছ থেকে আমি অগ্রিম মার্জনা চেয়ে নিচ্ছি, এই কারণে যে আমি শুধুমাত্র পাঠ্য বোঝানোর জন্য, পঠন পাঠন বোঝানোর জন্যই আলোচনাটুকু করব। তাই বিষয়টি কারোর কিছু স্পর্শানুভূতিতে না আসাটাই আবশ্যক। তো যাই হোক, সেই প্রসঙ্গে বলতে গেলে ডোম হচ্ছে এক ধরনের আদিবাসী সম্প্রদায়, যারা পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি স্থানে যাদের বসবাস ছিল এক সময়। তারা মূলত ওই যে মৃতদেহকে দাহ করানো বা বাঁশ, বেত ইত্যাদির কাজকর্ম করে জীবিকা অর্জন করে। কখনো বা দেখা যায় যে মৃতদেহ যখন ময়নাতদন্ত হয় বা ডাক্তারবাবুকে সাহায্য করাবার জন্য তারা সেখানে কাটাছেঁড়া করে জীবিকা অর্জন করতে তাদের দেখতে পাওয়া যায় বা তাদের শুনতে পাওয়া যায়। কিন্তু বর্তমান দিনে তো বর্ণ আর এইভাবে কোনো চিহ্নিতকরণ কিছু নেই, মানুষের জীবিকাও কোনো নির্দিষ্ট নেই। মানুষ যার যেরকম খুশি বা রুচি বা যোগ্যতা, সে তেমনই বর্ণ যাই হোক না কেন কর্মটাকে সেভাবে গ্রহণ করে। বর্তমান দিনে মানুষের শিক্ষা, মানুষের মনুষ্যত্ব, এইগুলো দিয়েই মানুষকে চিহ্নিত করানো হয়। ফলে বর্ণের বিভেদ্যতা থেকে আমরা অনেকটা উঠে আসতে পেরেছি, এটা বলা যেতে পারে। তো যে কথাটা বলছিলাম ডোম, সেই ডোম সম্প্রদায়ের মধ্যে আমরা দেখেছি যে মাদারের ভূমিতে, অর্থাৎ একটা এখানে ভূমির উল্লেখ করা আছে, যে ভূমিটার চতুর্দিকে জলাশয়ে পরিপূর্ণ, এবং সেই জলাশয়ে যা হয় আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের বঙ্গভূমিতে যেভাবে জলাশয়গুলো হয়, অর্থাৎ ওই কচুরি পানা রয়েছে, বিভিন্ন জলজ উদ্ভিদ রয়েছে, তাদের আবার রং বেরঙের ফুলের দৃশ্য রয়েছে ইত্যাদি ইত্যাদি, প্রাকৃতিক পরিবেশের একটা বিবরণ কিন্তু এই গল্পের মধ্যে আমাদের গল্পকার দিয়ে গেছেন। তো দুটি চরিত্রের কথা এখানে বলা হয়েছে। একজনের নাম হারু আর একজনের নাম বদন। এই হারু এবং বদন দুজনেরই বয়স যথেষ্ট হয়েছে, তাদের স্বাস্থ্য বেশ ভালো এবং তাদের গায়ের রং কালো মিশমিশে। কিন্তু এই হারু একটু বাবরি চুল রাখে, অর্থাৎ পিছন দিকে ঝোলা, পুরুষ মানুষের যে বড় চুল তাকে বাবরি চুল বলা হয়। আর বদনের চুল কদম ছাঁট, অর্থাৎ ছোট ছোট করে কাটা। এই দুইজনে মিলে কবে যে এই শ্মশান ভূমিতে এসে হাজির হয়েছিল কেউ সে খবর রাখেনি। তারা বর্তমানে শ্মশান ভূমিতেই একটি ছোট কুঁড়ে ঘর বানিয়ে সেখানে বসবাস করে থাকে, এবং তাদের জীবিকা হচ্ছে যে কাঠ বিক্রি করা, মাছ ধরা বা এই শ্মশানে চিতা দাহ, শ্মশানে সব দেহকে দাহ করানোর কাজ ইত্যাদি। তো বেশ কিছুদিন ধরে তারা এই জীবিকা অর্জন করছে এবং তাদের এই কর্মে কোনো সংকোচ নেই, কোনো ভয় নেই, কোনো ভীতি নেই এবং নিজেদের মধ্যে কোনো মানসিক দ্বন্দ্বও নেই। তাই তারা যখন কোনো মৃতদেহ দাহ করানোর পরে কথাবার্তা করে বা দুজনে আলোচনা করে, গল্প করে, তাদের মধ্যে মাঝে মধ্যে হাসি দেখতে পাওয়া যায়। এই কারণেই কোন মৃতদেহটা কেমন, কোনটিকে দাহ করতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছে, কার অস্থি বা হাড় শক্ত, এই সব নিয়ে তারা হাসাহাসি করে। সেই হাসিটাকে লেখক এখানে, আমাদের গল্পকার এখানে হাসিটাকে হিংস্র জন্তুর গর্জনের সাথে তুলনা করছেন। অর্থাৎ তার কাছে মনে হয়েছে যেন এটা অশুচি, এটা অপবিত্র, এটা একটা নিষ্ঠুর মানুষের বোধহয় বৈশিষ্ট্য বলে তার হয়তো মনে হয়েছে। তাই তিনি সেই মানুষগুলোর কথোপকথন বা তাদের হাসি ঠাট্টাকে এমনভাবে তুলনা করেছেন। তো যাই হোক, এই বদন এবং হারু যখন দিনের পর দিন এই শবদেহ দাহ করে জীবিকা অর্জন করছে, একদিন দেখা গেল যে তাদের হাঁড়িতে টান পড়ল। কারণ যারা শবদেহ দাহ করাতে আসে, তারা যে শবদেহের সাথে যে চাল ডাল
ফল সবজি ইত্যাদি দেয়, সেগুলো দিয়ে তাদের জীবিকা অর্জন হয় বা কিছু পয়সা কড়ি তারা কাঠের জন্য পায়। কিন্তু বেশ কিছুদিন হলো মানুষজন আর মৃতদেহ নিয়ে এখানে আসছে না। এই যে ভূমিটা রয়েছে তার প্রায় 10 মাইল দূর পর্যন্ত কোথাও কোনো শ্মশান নেই। মানুষ জলাশয় অতিক্রম করে এখানেই সব দেহ দাহ করাতে নিয়ে আসে। কিন্তু বেশ কিছুদিন আসছে না বলে তারা আলোচনা করেছে, ভগবান কি আর মানুষকে মারছে না? মানুষ কি বেঁচেই থাকছে? মানুষের মৃত্যু কি উঠে গেল? এরকম আলোচনা করতে করতে সেদিনকেই দেখা গেল প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড সশব্দে বজ্রপাত হচ্ছে। তার মধ্যেই তারা রাত্রিবেলায় শুয়ে পড়েছিল বটে, কিন্তু তারা ঘুম তাদের আসেনি এবং মধ্যরাত্রে কোনো একজন মানুষ তার শিশু মানে শিশুকে নিয়ে বুকে করে নিয়ে এসে হাজির হয়, যে কিনা মারা গেছে। এই শিশুকে দাহ করানোর জন্য তাদেরকে ডাকলে তারা কিন্তু বিশেষ গ্রাহ্য করেনি, কারণ এই ব্যক্তিটি বিশেষ পয়সা কড়ি দিয়ে সাহায্য করতে পারবে না বা পারিশ্রমিক দিতে পারবে না। তার কাছে মাত্র 1টি টাকা ছিল, তাই সেই 1টি টাকা দিয়ে সেই যুগে কোনো দাহ কার্য করা যায় না, সেটা তারা জানিয়ে দিয়েছে। কিন্তু সে তো অসহায়, সে তো গরিব মানুষ, ফলে তার পক্ষে আর দেওয়া সম্ভব নয়। তাই কাঁদতে কাঁদতে সে যখন তার সন্তানকে বুকে করে নিয়ে ফিরে যাচ্ছে, তখন আবার তাকে ডেকে নেওয়া হয়। ইতিমধ্যে কিন্তু অনেকবারই বদনকে আমাদের হারু বুঝিয়েছে যে কাজটা করে দেওয়া হোক, কিন্তু হারু তাকে ধিক্কার জানিয়েছে। হারু জানিয়েছে যে কেউ মারা না গেলে তো আমাদের কাছে আসে না, তাই ওদের দুঃখ দারিদ্রতা, ওদের অসুবিধা দেখে আমাদের লাভ কী বা আমাদের কি করণীয় আছে? আমাদের তো কিছু করার নেই। অর্থাৎ এখানে তার নিষ্ঠুরতার পরিচয় আমরা বাহ্যিকভাবে প্রকাশ পেলেও বা আমরা শুনতে পেলেও, কিন্তু প্রকৃতপক্ষে দেখতে গেলে দেখা যাবে যে কিছুটা হয়তো ব্যাপারটা বাস্তব, কিছুটা হয়তো তাদের জীবনের সঙ্গে বিষয়টি সামঞ্জস্যপূর্ণ। তো যাই বা হোক না কেন, এখানে আমরা গল্পের মধ্যে দিয়ে মাঝে মধ্যে আমি আলোচনা করব, মাঝে মধ্যে কাহিনীর কথা বলবো। সেই আলোচনার মধ্যে আবার বলি আমি, কিছু মানুষের যে নিষ্ঠুরতা বা বদন এবং হারুর যে নিষ্ঠুরতা দেখানো হচ্ছে, তা কিন্তু তাদের নিষ্ঠুরতা আমরা পারিপার্শ্বিক বিচারে আলোচনা করলেও তাদের ব্যক্তিগত জীবনটা কিন্তু সেরকমই। কারণ এই পৃথিবীতে বহু মানুষ বহু রকমের জীবিকা অবলম্বন করে। তাদের কাছে ভয়, তাদের কাছে ভীতি, তাদের কাছে সংশয় ইত্যাদি কিন্তু থাকে না। যে যার জীবিকা অনুযায়ী সে তার মতো করে জীবন ধারণ করে, তার মতো করে বেঁচে থাকে, তার মতো করে অর্থ উপার্জন করে। সেখানে স্বাতন্ত্রতা অবশ্যই থাকে এবং সেই স্বাতন্ত্রতাকে অন্য কারোর সাথে মেলাতে গেলে কিন্তু মেলে না। তাই তাকে তফাৎ করে বা তাকে হীন করে বিবেচনা করাটা বোধহয় ভুল। কারণ সমাজের মধ্যে যদি এই ধরনের মানুষজন না থাকে, তাহলে আমাদের মৃতদেহকে দাহ করানোর জন্য বা সমাজকে বা পরিবেশকে পরিশ্রুত করে রাখার জন্য আমরা কিন্তু কোনো মানুষজন পাবো না বা আমরা কোনো ব্যবস্থা আমাদের থাকবে না। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, আর তাদের একদিন ওই অভাবের দিনে তারা ওই মানুষটার কাছ থেকে মাত্র 1টা টাকা পেল এবং তার শিশুপুত্রকে যে দাহ করাবে, সেদিনকে বৃষ্টি রাত্রিবেলা হচ্ছিল বলে অনেকটা দেরি হলো। সকালবেলা যখন শ্মশানের আগুন প্রায় নিভেই এসেছে, তখন বদন হারুকে 1 টাকা কয়েক আনা পয়সা দিয়ে চাল আনতে পাঠিয়েছিল, কারণ বেশ 1 দিন 2 দিন তাদের খাওয়া দাওয়া হয়নি। তার আগেও তারা অর্ধ পেটে বেশ কয়েকদিন ছিল। হারু চলে গিয়েছিল চাল আনতে। বদন সমস্ত কাজকর্ম করার পর দুপুর গড়িয়ে গেলেও হারু কিন্তু ফিরে এলো না। বদন চেষ্টা করলো হারুকে অন্বেষণ করবার, কিন্তু যেহেতু তার কাছে আর কোনো দ্বিতীয় জলযান নেই, তাই সেখান থেকে বেরোবার কোনো উপায় নেই। কারণ চতুর্দিকে, আগেই বলেছি, ভূমিটাকে চতুর্দিকে পরিবেষ্টিত হয়ে রয়েছে জলাশয়। তাই বদন পশ্চিম দিকে গিয়ে একবার চিৎকার করে হারু করে ডাক দিল, আবার দক্ষিণ দিকে গিয়ে একবার হারু করে চিৎকার করলো, কিন্তু হারুর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বদনের প্রচণ্ড রাগ হলো, ক্ষোভ হলো, কারণ সে ক্ষুধায় একেবারে শরীর তার ক্লান্ত অবসন্ন হয়ে আসার অবস্থা। কিন্তু বিকেলের দিক থেকে তার চিন্তা হলো, হারুর কি তাহলে কোনো বিপদ হয়েছে? সেদিনকেও রাত্রি গড়িয়ে গেল, হারুর কোনো খবর পাওয়া গেল না। পরের দিন সকালবেলা কয়েকজন ভদ্রলোক একটি নারীর মৃতদেহ নিয়ে এসে উপস্থিত হয়েছিল। তাদের কাছ থেকে নৌকাটা চেয়ে নিয়ে বদন গিয়ে অন্বেষণ করেছিল হারুর। তখন সে সেখানে দেখতে পেয়েছিল একটি জলাশয়ের মধ্যে হারুর মৃতদেহ নৌকার উপরে, তাদের ডিঙির উপরে পড়ে রয়েছে এবং সেখানে রয়েছে কিছু মোটা লাল চাল, হারু যেটা কিনেছিল, এবং কয়েকটি কই মাছ। হারুর দেহটা ওই কই মাছগুলো কিছুটা অংশ কামড়ে গ্রাস করে ফেলেছে। পাখি পক্ষীতে হারুর দেহকে কিছু কিছু জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন করেছে। নীল হয়ে গেছে হারুর দেহ, কারণ তার হাতে সর্পাঘাত করেছিল। সেই হারুকে ডিঙিটা সমেত নৌকার সাথে বেঁধে যখন তারা টেনে নিয়ে এসে ফিরল, তখন এবং ওই সব দেহটাকে দাহ করার জন্য ওই মৃতদেহটাকে যে ভদ্রলোকেরা মহিলার মৃতদেহ নিয়ে এসেছিল, সেটাকে সে একটি গাছ কেটে দাহ করলো। দাহ করার পরে হারুর জন্য একটা সুন্দর করে সে চিতা সাজালো। চিতা সাজিয়ে হারুর মৃতদেহটাকে তার উপর তুলে দিল। যখন হারুরকে চাপানো চিতাটা দাউ দাউ করে জ্বলছে, তখন বদনের কাছে অবাক করা একটা দৃশ্য এসে উপস্থিত হলো। সেটা হলো
যেন মনে হচ্ছে ধোঁয়ার কুণ্ডলীগুলো সাপের কুণ্ডলী পাকিয়ে উপর দিকে উঠে যাচ্ছে। আগুনের লেলিহান শিখাগুলোকে দেখে যেন মনে হচ্ছে সাপের মস্তক উত্তোলন করা ভীষণ গর্জন প্রকাশ পাচ্ছে। বদন এমন দৃশ্য এই 20 বছরের ডোম বৃত্তি প্রতিপালনে কখনো কোনোদিন দেখেনি, তাই তাকে অবাক করলো এবং সে কিছুটা যেন তার দেহটা নিথর হয়ে গেল, তার দেহটা অবশ হয়ে যেতে লাগলো। অবশেষে শেষের দিকে তার মনে পড়ল, যদি চিতা জ্বলন্ত অবস্থায় সে তার ভাতের ব্যবস্থা না করে বা সে তার খাবারের জোগাড় না করে, তাহলে পরে তাকে আবার নূতন করে আগুন জ্বালতে হবে। তাই সে তৎক্ষণাৎ হাঁড়ির মধ্যে চাল দিল এবং কয়েকটা মাছ দিয়ে ওই চিতার, আমাদের হারুর চিতার উপরে সেটাকে বসিয়ে দিল। এই হচ্ছে গল্পের পরিবৃত্তি। গল্পটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। অত্যন্ত ছোট আকারের হলেও গল্পটাতে মাত্র 2টো চরিত্র সক্রিয় থাকা সত্ত্বেও গল্পটা কিন্তু প্রচণ্ড দিকবিদিকের চিত্রকে সমন্বিত করেছে যেন মনে হয়। আমি এই গল্প থেকে বলতে পারি কয়েকটা প্রশ্ন অবশ্যই প্রত্যেকের ভেবে রাখা বা করে রাখা উচিত। সেটা হচ্ছে, এটা ছোট গল্প কিনা, ছোট গল্প হিসেবে সার্থক কিনা। আমরা জানি ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বর্ষা যাপন কবিতার মধ্যে যে ছোট গল্পের সংজ্ঞা স্বরূপ যে মন্তব্য করে গেছেন, তা আমরা এই গল্পের সাথে মেলাতে গেলে অনেকগুলো দিকচিহ্নকে একসঙ্গে গাঁথতে পারি। এক হচ্ছে এখানে চরিত্রের সংখ্যা কম। আমরা জানি ছোট গল্পের সংজ্ঞায় বলা আছে চরিত্রের সংখ্যা অত্যন্ত সীমিত হতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে গল্পটার আকার আকৃতি অত্যন্ত সীমিত বা একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট স্তরে বাঁধা রয়েছে। মাত্র কতকগুলি কথা বা একটা ঘটনার 1-2 দিন 3 দিনের জীবনের ঘটনাকে এখানে উপস্থাপিত করা হয়েছে। তো সেদিক থেকে কাহিনীর অংশ অত্যন্ত ছোট, যেটা ছোট গল্পে হওয়া উচিত। তারপরে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাই যে একটা ক্লাইম্যাক্স রয়েছে। কারণ হারু যখন ফিরে আসছিল না, বদন যখন সুচিন্তিত ছিল হারুকে নিয়ে, বা বদনের সীমা, ধৈর্যের সীমা যখন অতিক্রান্ত হওয়ার উপায়, তখন দেখা গেল বদন তাকে খুঁজতে গিয়ে তাকে ফিরিয়ে নিয়ে এলো তার মৃতদেহটা। এটা আমাদের পাঠকের কাছে কিন্তু অত্যন্ত চমৎকৃতির। জানি না বদন কতটা এতে চমৎকৃত হয়েছিল, আমরা কিন্তু চমকে উঠেছি। আমাদের কাছে কিন্তু একটা বেশ আশ্চর্য হয়ে যাওয়ার মতো ঘটনা। ফলে আমরা গল্পের এই জায়গাটাকে ক্লাইম্যাক্স হিসেবে বা শীর্ষবিন্দু হিসেবে চিহ্নিত করতে পারি, ছোট গল্পের যেটা একটা বৈশিষ্ট্য। আর আমরা গল্পের প্রতীতি দেখতে পেয়েছি। প্রতীতি মানে বদন তো সেই শ্মশান স্থলে রয়ে গেল, আমাদের হারু তো মারা গেল, হারুর মৃতদেহ দাহ হয়ে গেল, বদন সেখানে রয়ে গেল। কিভাবে একটা মানুষ এককভাবে সেই শ্মশান ভূমিতে থাকবে, কতদিন থাকতে পারবে, কতদিন আর শবদেহ দাহ, রাত্রিবেলায় মানুষ যখন শ্মশানে শবদেহ নিয়ে এসে হাজির হবে, তাহলে ওই শ্মশানে অন্ধকার ভূমিতে রাত্রিকালীন পরিস্থিতিতে গাছ কেটে তবে কাঠ সংগ্রহ করে তবে শবদেহকে দাহ করার উপায় রয়েছে। এই সমস্ত পরিস্থিতি কি বদনকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবে সেখানে? বদন কি হারুর জন্য তার মনের কষ্ট, মনের যন্ত্রণা থাকবে না? বদন কি এককভাবে তার জীবন আগিয়ে নিয়ে যাওয়ার যোগ্য থাকবে? এই শ্মশান ভূমি কি তাহলে পরিত্যক্ত হয়ে যাবে মানুষের জন্য? ইত্যাদি অনেক প্রশ্ন আমাদের কাছে আসে, কিন্তু আমরা গল্পকারের দ্বারা কখনোই সেই প্রশ্নগুলোর সমাধান করতে দেখিনি। তিনি অকস্মাৎ একটা জায়গায় শেষকালে এসে একটা প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যকে প্রকাশ করে দিয়ে গল্পখানিকে তিনি শেষ করেছেন। সুতরাং আমরা এইখানে বলতে পারি যে গল্পটি সেই দিক থেকে ছোট গল্প হতে পেরেছে, অর্থাৎ গল্প মানে কম পরিমাণ চরিত্র, ছোট একটা সীমানার মধ্যে গল্পের কাহিনীকে বেঁধে ফেলা, গল্পের মধ্যে ক্লাইম্যাক্সের অবস্থান, গল্পে প্রতীতিকে সক্রিয় করে তোলা ইত্যাদি বৈশিষ্ট্যগুলো ছোট গল্প হতে গেলে প্রয়োজন। সেদিক থেকে ছোট গল্পের সার্থকতা পেয়েছি। এরপরে আমরা বলতে পারি হারু বদনের চরিত্র। আমরা দেখলাম যে যখন ওই রাত্রেবেলা মৃত শিশুপুত্রকে নিয়ে যে পদ্মরাজ ব্যক্তিটি, পদ্মরাজ মানে একটা ধর্মীয় বা বর্ণীয় মানুষের সীমানা, এখানে একটা বর্ণের বিভেদতা দেখানো হচ্ছে। ওই পদ্মরাজ ব্যক্তিটি একা কেন তার শিশুপুত্রের মৃতদেহকে নিয়ে এসেছিল? তার এলাকায় যারা জেলে, ভূমিজ ইত্যাদি সম্প্রদায় রয়েছে, তারা বোধহয় তার থেকে বর্ণে উপরে, তাই তারা তাদের মৃতদেহ ছোঁয়াছুঁই করে না। সেই জন্যে বুঝি সে এককভাবে বা একাকী সেই মৃতদেহটা, নিজের সন্তানের মৃতদেহ নিজে বুকে করে নিয়ে এসছে।
তো এইখানে যে এই যে বর্ণ বিভেদ্যতা দেখানো হচ্ছে বিভিন্ন পর্যায়ে, তাহলে সেই যুগে বর্ণ বিভেদ্যতাকেও আমাদের রচয়িতা একটা দিগদর্শন হিসেবে দেখিয়েছেন। এছাড়া আমরা দেখতে পাই শ্মশান ভূমির মধ্যে যখন হারুকে ডাকছিল বা হারুকে চিৎকার করে হারু বলে চিৎকার করছিল বদন, তখন একটা ওই শকুন ক্রর করে চিৎকার করেছে, যাকে হারু বদন গালাগাল দিয়েছে। তো এই দৃশ্যটা শকুন কেন দেখানো হলো? আবার কাকের বাচ্চারা ক্র ক্র করে ডাকছিল, সেটাকেও দেখানো হলো। আমরা জানি যে আমাদের জীবন সংকেতের ক্ষেত্রে যখন আমাদের কোনো জীবনে কোনো সংকটাপন্ন পরিস্থিতি এসে হাজির হয়, তখন নাকি কোনো কোনো সাংকেতিকতা আমাদেরকে সেই দিক চিহ্নগুলোকে দেখিয়ে দিয়ে যায়। গল্পকার বোধহয় তেমনই সাংকেতিকতা বদনকে দেখাবার চেষ্টা করার জন্য এমন দৃশ্যপট এনেছেন। এছাড়া আর একটা জিনিস আমরা বলতে পারি, শ্মশান ভূমি, মানুষের মনে একটা সংস্কার আছে, ভূত প্রেত ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ভাবনা চিন্তাগুলো, এবং সেই জায়গাকে সকলে পবিত্র বলে গণ্য করার সত্ত্বেও আমরা যে সেই জায়গার একটা মানসিক সংকোচ আমাদের মনের মধ্যে সবসময় কাজ করে, সেইটাকে বুঝি দেখাবার দিক চিহ্নকে উত্থাপন করেছেন গল্পকার। অর্থাৎ তিনি একটা মহানুভবতা, মহান সৃষ্টিকর্ম এই গল্পের মধ্যে রেখে গেছেন আমরা বলতে পারি। আর যে কথাটা বলছিলাম যে ওই বাচ্চা শিশুটির মৃতদেহকে নিয়ে আসার সত্ত্বেও আমাদের বদন কোনো মতেই রাজি হয়নি 1 টাকার বিনিময়ে তাকে সব দেহটাকে দাহ করতে, তখন কিন্তু আমাদের হারু কিন্তু তাকে বারবার করে অনুরোধ করেছে যে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার জন্য বা কাজটা তার করে দেওয়ার জন্য, ওই অল্প পারিশ্রমিকেই করে দেওয়ার জন্য। এই ক্ষেত্রে আমরা হারুর মনোবৃত্তির মধ্যে একটা কোমলতার ভাব আমরা দেখতে পেয়েছি, যেটা বদনের মধ্যে একটা নিষ্ঠুরতা। এইভাবে দুটো চরিত্রের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, তারা খুব সাহসী, তারা দুজনেই সমজীবিকায় নিমগ্ন, তারা কোনো কিছুতেই ভয় পায় না, তারা প্রচণ্ড পরিশ্রমী, তারা সদ্য গাছ কেটে সেই গাছ থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে এমন কাজকর্ম করে, এমন জীবিকা অর্জন করে। আর তারা মানসিকভাবে তারা সংকুচিত নয়, তাই সব দেহের ওপরই তারা রুটি সেঁকে নেয়, ভাত সিদ্ধ করে নেয়। এটা সাংঘাতিক একটা ব্যাপার, মানুষের কাছে একটা মনে বিরাট একটা সংকট সৃষ্টি করতে পারে এই কথাটির মধ্যে দিয়ে, তবুও তারা করতে পারে বা তারা করে। আসলে বাস্তব জীবনের একটা এখানে অভিভঙ্গিমা আমরা দেখতে পেয়েছি বলা চলে। এইভাবে তাদের চরিত্রের বিশ্লেষণ ছোট গল্প হিসেবে সার্থক কিনা। নামকরণ, ডোমের চিতা। তাহলে ডোমেরা অর্থাৎ ডোম নামে ডোম সম্প্রদায়ের দুজন পুরুষ মানুষ এখানে যে যে কাজ করে, তাদেরই মধ্যে একজন মারা গেল, সেই মৃতদেহটাকেই আর একজন ডোম দাহ করলো অত্যন্ত নিঃসংকোচে, অত্যন্ত বেদনাহীন পরিস্থিতিতে। যদিও বা বদনের কয়েকদিন খাওয়া হয়নি, শরীরটা দুর্বল, প্রচণ্ড ক্ষুধায় আসক্ত, তবুও কিন্তু তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমাদের এই হারু। সেই হারুকে দাহ করার সময় তার হৃদয়ের ব্যথা যন্ত্রণা কিন্তু সেইভাবে প্রকাশ পায়নি, বরঞ্চ সে অলৌকিক কিছু দৃশ্যপট সেই আগুনের কুণ্ডলীর মধ্যে বা ধূমের মধ্যে দেখতে পেয়েছে, সেইটাকে এখানে ব্যক্ত হয়েছে, কিন্তু তার হৃদয় যন্ত্রণার পরিব্যাপ্তি এখানে কিছু বিশেষভাবে প্রকাশ পায়নি। এইভাবে গল্পের মধ্যে প্রচুর শৈল্পিকতা, প্রচুর দিকভঙ্গিমা আছে। আমরা যদি এই আলোচনাটাকে, আমার মনে হয় তোমরা যদি ভালো করে শোনো, তাহলে আমার মনে হয় এই কথাগুলোকে যদি ঠিকঠাক করে গুছিয়ে লিখতে পারো, তাহলেই উত্তরটা হয়ে যাবে। তাহলে পয়েন্টস টু পয়েন্টস উত্তর লিখলে কি হয় না, পয়েন্টগুলোকে যদি আগে বানিয়ে নিতে পারো, কোন চরিত্রটা কেমন, চরিত্রের কি চরিত্র মানে মানুষের চরিত্র, যখন তোমরা উত্তর লিখবে তখন তার চরিত্রের দোষ গুণগুলোর কথা চিন্তা করবে, কি কি দোষ আছে, কি কি গুণ আছে। আমি বলি সকলকে 5টা অন্তত দোষ গুণ উল্লেখ করা উচিত। একটা মানুষ যদি সর্বগুণের অধিকারীও হয়, পারলে শেষের দিকে একটা পয়েন্ট অন্তত তার কোনো কিছু দোষ বা ত্রুটি ছিল এটা দেখালে ভালো হয়, কারণ কোনো মানুষ সর্বগুণ সম্পন্ন সাধারণত হয় না। তো যাই হোক, আবার কোনো মানুষের দোষ যদি দেখাতে পারো 4টে পয়েন্ট, তাহলে একটা পয়েন্ট অন্তত শেষকালে গিয়ে কিছু গুণ ছিল সেটা দেখাতে পারো। আর একটা ভূমিকা উপসংহার করলে, এরকম একটা নোটস করলে তোমাদের ভালো হয়। তোমরা তাই চরিত্র রচনা করবার সময় পয়েন্টগুলো ভেবে নেবে, লোকটার মধ্যে কী কী বৈশিষ্ট্য ছিল বা মানুষটার কী কী বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি, সেইগুলোকে যদি তোমরা ব্যাখ্যা করতে পারো। এবং হ্যাঁ, আর একটা কথা বলি, যে কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে অন্তত 1 থেকে 2 বার ওই বিষয়টির যে পংক্তি, সেই পংক্তিকে কিন্তু তোমরা এর মধ্যে স্থান দেবার চেষ্টা করবে। অর্থাৎ পাঠ্য থেকে ডাইরেক্ট পংক্তি একবার তো মিনিমাম তুলতেই হয়, তোলা উচিত। কখন কিভাবে তুলবে না, যে প্রসঙ্গে কথা বলছো সেই প্রসঙ্গের সমর্থনে তুলবে। যেমন আমি যদি বলি যে হারু অত্যন্ত মানসিকভাবে কোমল স্বভাবের, তাহলে আমরা এই কথাটা বলতে পারি, তাই সে ওই রাত্রেবেলা শবদেহ দাহ করতে, শিশু সন্তানের শবদেহ দাহ করতে এসেছিল যে ব্যক্তিটি, তার কাছে যথেষ্ট পয়সা বা যথেষ্ট অর্থ
না থাকা সত্ত্বেও বদন যেখানে তার শিশুপুত্রকে দাহ করতে অস্বীকার করেছে, হারু সেখানে বদনকে একবারের জায়গায় দুবার অনুরোধ জানিয়েছে যেন কাজটা করে দেয়। এক্ষেত্রে আমাদের এই হারুর মনের কোমলতাকে আমরা দেখতে পাইছি। সেই প্রসঙ্গে আমরা একটা সমর্থনে, সে কি বলেছিল সেই সমর্থনে লাইনটা যদি তুলি, তাহলে আমরা সমর্থিত একটা মতামত জানাতে পারছি, ফলে পংক্তি তুলতে পারছি। পংক্তি তুললে পরীক্ষকের কাছে উত্তরটি অনেকটা ভালো হয়, আস্থাশীল হয়, এবং তিনি খুশি হন সেটা দেখে যে ছাত্রছাত্রীরা যথেষ্ট পড়াশোনা করেছে বা অধ্যয়ন করেছে বা চেষ্টা চালিয়েছে। তো এই হলো ডোমের চিতা গল্পের একটা ছোটোখাটো বিবরণ। সম্পূর্ণ বিবরণ দেওয়া একটা ভিডিওর মধ্যে তোমরা জানো সম্ভব নয়। যেটা বললাম আমার মনে হয় তোমাদের যে কোনো প্রশ্ন উত্তর করবার জন্য সহায়তা করবে। তোমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই শিক্ষানুরাগী অভিনন্দন। তোমরা আশা করি ভালো আছো এবং পড়াশোনার সঙ্গে যুক্ত আছো। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করলাম।